স্বাগত এখন দুপুরে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা চালিয়ে যাব এই আন্দোলনটা। এটা কোনোভাবেই থামবে না, এটা থামাটা এখন অযৌক্তিক। আমাদের যে ভাই মারা গেছে তাদের রক্ত, তাদের জীবনের প্রাণ দেন, আমাদের ফেরত দেন। আমাদের কিচ্ছু চাই না, আমরা আমাদের বাচ্চাদের পাশে থাকতে চাই। ওদের কথাগুলি আইনকে মেনে যেন সবাই কাজ করে, এটাই আমাদের চাওয়া। আমাদের সন্তানদের নিরাপদ জীবন আমাদের চাওয়া। আমরা চাই শান্তি। আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে চাই, তোমরা বোঝো, তোমাদের যে ভাইদের জন্য তোমাদের রক্ত ঝরছে, আমাদেরও রক্ত ঝরছে। বাংলাদেশের সত্যিকারের মানুষ হিসেবে তারা আরো এগিয়ে যাবে। কারো মৃত্যুই আমরা কামনা করি না। নিপীড়ন ও হতাহতের বিচার সহ ৯ দফা দাবি আদায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আর সহিংসতা বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীরা। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। এ নিয়ে সবশেষ খবর থাকছে এখন দুপুরে। নিজের মনটাকে এক জায়গায় না স্থির রাখতে পারতেছি না। অ্যাজ এ স্টুডেন্ট আমি বুঝতে পারি যে কোনো স্টুডেন্টই আসলে এখন পড়াশোনা করতে পারতেছে না। মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতেছি এবং যে আমাদের পড়ার যে ধারাবাহিকতা এটা নষ্ট হয়ে যাইতেছে। এইচএসসি এক্সাম যে টাইমে শুরু হওয়ার কথা সেখানে শুরু হচ্ছে না, আমরা টাইম কম পাচ্ছি, তার উপর সামনে একটা অ্যাডমিশন। উচ্চ মাধ্যমিকের এই ফলাফলটা একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তাদের মনের কষ্ট, দুঃখ, চাপা বা যে মনের ভেতরে যে ক্ষোভ থাকে, চাপ থাকে, সেটি যেন পরিবারের সদস্য বা শিক্ষকদের সাথে খানিকটা ভাগ করে নেন। এখন পর্যন্ত 4 ধাপে স্থগিত হয়ে পিছিয়েছে এইচএসসি পরীক্ষা। এই যে ছন্দপতন, তা কতটুকু ক্ষতি করছে পরীক্ষার্থীর? সে সঙ্গে আরও একটি প্রশ্ন, যে পিছিয়ে থাকা একাডেমিক ক্যালেন্ডারেও এর প্রভাব কতটা পড়বে। এখন দুপুরে এ নিয়েও রয়েছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক সহ নানা পেশাজীবী সংগঠন। সহিংসতা বন্ধ সহ শিক্ষার্থী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। মুজাহিদ শুভর প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ শুরু হয়। সকালে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় তারা। আন্দোলনে সমর্থন দিয়ে পরিবারের সদস্যদেরও দেখা যায় শিক্ষার্থীদের সাথে। 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। পুলিশের কেনা বুলেটটা তো আমাদের বাপের টাকায় কেনা, সেই বুলেট কেন আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায় রামপুরা বনশ্রী এলাকায়। সেখানে সড়কেই বিভিন্ন ধরনের গ্রাফিতি আঁকতে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলেই তাদের সঙ্গে রাস্তায় নেমেছি বলে জানান অভিভাবকরা। আন্দোলনগুলোতে সবার এক একটা রায় আছে, এক একটা দাবি আছে। এই দাবিগুলো আমরা আদায়ের জন্য আন্দোলন করছি। আমাদের যেসব ভাইরা খুন হয়েছে, অথচ রাজপথে প্রাণ দিয়েছে, তার যে সুষ্ঠু বিচার করেন। আমরা যা করতেছি এটা অন্যায়ের কিছু করতেছি না, আমরা নিজেদের জন্য করতেছি, আমরা দেশের মানুষের জন্য করতেছি, আমরা সবার জন্য করতেছি। সায়েন্স ল্যাবেও স্লোগানে মুখর হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 9 দফা দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের আর কোনো হয়রানি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদের ওপর হামলা, মামলা, নিপীড়নের প্রতিবাদে ধানমন্ডিতে মানববন্ধন করেছেন ধানমন্ডির অভিভাবকরা। শিক্ষার্থীর পাশে অভিভাবক এই ব্যানারে ছাত্রছাত্রীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। বলেন, শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি, হামলা ও গুম বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। আমি এসেছি আমার সন্তান যেন বেঁচে থাকে, আমার সন্তানের বেঁচে থাকার জন্য এসেছি। ফাইয়াজ গুলি খাবে এবং ফাইয়াজ মারা যাবে, এটা আমরা কখনো চিন্তাই করিনি, কারণ ও কখনোই ওই টাইপের বাচ্চা ছিল না। সাধারণ ছাত্রদের মাঝখানে মিশে থেকে দেশব্যাপী সহিংসতা বন্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেছে চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ। ছাত্রদের নিরাপত্তা জরুরি জানিয়ে দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান তারা। আমাদের দেশটাকে এভাবে ক্ষতবিক্ষত করা হোক, এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ, সেবিকা সমাজ আমরা এটা চাই না।
সারা দেশে সহিংসতা ও সাংবাদিক ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় 4 সাংবাদিক মৃত্যুর কথা উল্লেখ করে প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান বক্তারা। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নীল দলের ব্যানারে শিক্ষকদের একাংশ মানববন্ধন করেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। এ সময় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ, হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিত করা সহ 5 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবন মানের উন্নয়ন, স্বাধীন মত প্রকাশ এবং যে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া এফডিসিতেও মানববন্ধন করেছে শিল্পী কলাকুশলীরা। 9 দফা দাবি আদায়ে রোববার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। সহিংসতার ঘটনায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি বলেন, কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আর কোনো ধরনের সংঘাত চাই না। গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সবসময় খোলা। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিলের কথা জানান সরকার প্রধান। দেখছেন এখন দুপুর। আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সেখানে তাদের দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির আজকে ছিল বিক্ষোভ মিছিলের দিন এবং আমরা দেখছি রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে এবং কিছুক্ষণ আগে রাজধানীর বনশ্রী দিক থেকে একটি মিছিল এসে এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হয়। তার আগে থেকেই আমরা দেখছিলাম যে এই বিশ্ববিদ্যালয়টির সামনে এর আশপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয় এবং আরও একটি জিনিস আমরা আজকে দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি এবং অভিভাবকেরা বলছে যে যেহেতু তাদের সন্তানেরা এই আন্দোলনে এসেছে এবং তারা তাদের দাবি যেহেতু একটি যৌক্তিক আন্দোলনে তাদের সন্তানেরা মাঠে নামছে, সেক্ষেত্রে তারা তাদের পাশে থাকতে চাচ্ছে এবং একই সঙ্গে শিক্ষার্থী যারা রয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে 9 দফা দাবি রয়েছে সেই 9 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে তার প্রতিবাদও শিক্ষার্থীরা এখান থেকে জানাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তারা যে পুরো বিষয়টি অর্থাৎ যে তাদের যে 9টি যে দাবি রয়েছে সেই 9টি দাবি পূরণ করার কথা তারা বলছেন। এছাড়া আমরা কিন্তু দেখছি যে পাশেই যে রামপুরার যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কে পুলিশের অবস্থান রয়েছে, তারা সেই জায়গাটিতে অবস্থান নিয়ে আছে এবং এই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে। এই ছিল রাজধানীর আফতাবনগর থেকে আমার কাছে সবশেষ। চলমান আন্দোলনের শিক্ষার্থী নিহতের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী নাজমুস সাকিব, যুক্ত হব তার সাথে। সাকিব, জানাব যে বিকেল 3টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি সেটি আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে, এই মুহূর্তে সেখানে কি পরিমাণ জনসমাগম ঘটেছে জানাবেন? চলমান যেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা নানা ধরনের কিন্তু ঘটনা দেখতে পেয়েছি এবং গত কয়েকদিন ধরে আসলে শিক্ষার্থীরা কিন্তু কর্মসূচি নিয়মিত চালিয়ে যাচ্ছেন। আজকেও কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং এই শহীদ মিনারে কিন্তু 3টা নাগাদ, বিকাল 3টা নাগাদ তাদের আসলে জড়ো হওয়ার কথা। যদিও একটু দেখাতে চাই যে তারা কিন্তু প্রায় আমরা দেখতে পেয়েছি যে 1টার পরপরই কিন্তু আসলে শিক্ষার্থীরা এই শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেইগুলোর ব্যাপারে আসলে স্লোগান দিচ্ছেন এবং গত
গতকালকেও আসলে বিভিন্ন জায়গায় তারা যেহেতু নেমেছিলেন, ফলে বিভিন্ন ঘটনার কারণে তারা আসলে নতুন করে যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন, আজকে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের বাইরেও আসলে শিক্ষকরাও তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমেছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র শিক্ষকদের যে সাদা দল কিংবা নীল দল, এই দুইটি দলই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে আসলে দাবি দেওয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, সেই দাবি দেওয়াগুলো কিন্তু তারা দিয়েছিলেন। এর বাইরেও আমরা আসলে অভিভাবকদেরও দেখেছিলাম যে শাহবাগে কিন্তু তারা তাদের আসলে সন্তানদের নিরাপত্তা চেয়ে তারা কিন্তু এখানে নেমেছিলেন এবং তাদের যেই সরকারের কাছে দাবি দেওয়া এবং যেই পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশের আসলে সুষ্ঠু একটি তদন্ত তারা আসলে চান। এবং আমরা এখানে যারা শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে বিভিন্ন ক্যাম্পাসে যেই বিষয়গুলো ঘটছে এবং ঢাকাতেও গত কয়েকদিন ধরে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির আসলে তারা নিরসন চান এবং তারা আসলে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চান। তবে এর একটা সুষ্ঠু তদন্ত যাতে হয়, পাশাপাশি যেই যারা দায়ী রয়েছেন সেই বিচারের দাবিও কিন্তু তাদের রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তাদের 9 দফা দাবি, সেই দাবিগুলো কিন্তু তারা পেশ করছেন। এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে আসলে তাদের যেই 9 দফা দাবি, সেই 9 দফা দাবিগুলোর মধ্যে কিন্তু কিছু দাবি আসলে পূরণ হয়েছে, তবে বাকি যেই দাবি দেওয়াগুলো, সেই দাবিগুলোর ব্যাপারেও তারা কিন্তু বলছেন এবং সেই দাবির ব্যাপারে তারা একটা সুষ্ঠু নীতিমালা কিংবা একটি আলোচনা এবং বিচার সবগুলো কিন্তু আসলে চান। এই ছিল রাজধানীর যে শহীদ মিনার সবশেষ। সহকর্মী নাজমুস সাকিব যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। 9 দফা দাবি আদায়ে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন হাসিব বিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা বেলা 12টা থেকে এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন। বিশেষ করে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেসব শিক্ষার্থী নিহত হয়েছে তাদের হত্যার বিচারের দাবিতে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজ, সিটি কলেজ, ইডেন মহিলা কলেজ, এদিকে আইডিয়াল কলেজ, মুন্সি আব্দুর রব কলেজ এবং তারপরে ইউল্যাবের শিক্ষার্থীরা সহ আশেপাশের বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষকরাও অবস্থান নিতে দেখা গেছে। এবং শিক্ষকরাও বলছেন যে যেহেতু কোটা সংস্কারের যে দাবি ছিল সেটা কিছুটা পূরণ হলেও কিন্তু এই আরও যে বাকি বেশ কিছু দাবি সেগুলো কিন্তু পূরণ হয় না। বিশেষ করে এই আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিচারের যে দাবি করে আসছিলেন সেই দাবি কিন্তু এখনো পূরণ হয় না। এজন্য তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছেন এবং বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন। একই সঙ্গে তারা বলছেন যে যারা এর সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতা তাদেরকে প্রকাশ্যে জাতিসংঘে ক্ষমা চাইতে হবে জাতির সামনে এবং তারপরে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো কিন্তু আজকে বেশ জোরালো ভাবে উঠছে এবং তারা বলছেন যে এই দাবিগুলো যদি তারা না মেনে নেওয়া হয়, সরকার যদি এই দাবি না মানে, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন। বিশেষ করে 9 দফা থেকে তারা 1 দফা আন্দোলনের দিকে কিন্তু তারা যাবেন, এমনটি তারা বিভিন্ন স্লোগানে তাদের বক্তব্যে উঠে আসছে। এবং তাদের সবাইকে দেখা যাচ্ছে বেশিরভাগই জাতীয় পতাকা হাতে উড়াচ্ছেন এবং প্রত্যেকের মাথায় জাতীয় পতাকার পট্টি বেঁধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মুহুর্মুহু স্লোগানে কিন্তু এই পুরো সায়েন্স ল্যাব এলাকা অনেক দূর পর্যন্ত এই আওয়াজ চলে যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে কোনো যানবাহন এই পথ দিয়ে চলাচল করছে না। বিশেষ করে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। বিভিন্ন স্কুল কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এই সায়েন্স ল্যাব মোড়ে এখানে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে এখানে আরও ঘণ্টাখানেক থাকার পর 3টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হবেন। এবং শিক্ষার্থীরা বারবার একটি দাবি করছেন যে যারা এই কোটা সংস্কার আন্দোলনে গিয়ে নিহত হয়েছে তাদের হত্যার বিচার এবং একই সঙ্গে এখনও অনেককে মামলা দেওয়া হচ্ছে, সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার করা হয়নি এবং অনেকের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং অনেকের গুম করারও অভিযোগ শিক্ষার্থীরা এখানে তুলছেন। এবং সেই দাবিগুলো এখন পর্যন্ত সরকার যদি না মেনে নেয় তাহলে তারা কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিচ্ছেন। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখানকার পথ দিয়ে আশেপাশ দিয়ে শুধু পাশের রাস্তা দিয়ে রিক্সা চলাচল করতে দেখা যাচ্ছে। তাছাড়া
তারা কোনো যানবাহন চলাচল করছে না এবং এই শিক্ষার্থীরা বেশ জোরে সোরে আজকে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যদি তাদের এই দাবি আজকে না মানা হয় তাহলে তারা আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের দিকে যাবেন। জরুরি ভিত্তিতে হল খুলে দেয়া এবং দেশব্যাপী হামলা মামলা ও নিহতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এ নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান ফটকের যে ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে। ঢাকা আরিচা মহাসড়কে আপনারা নিশ্চয়ই জানেন যে হলগুলো খুলে দেওয়ার দাবিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সকাল থেকেই তারা জাহাঙ্গীরনগরের ভিতরে বিক্ষোভ মিছিল করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেছেন। তারা কিন্তু দাবি জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে হলগুলো খুলে দিতে হবে, না হয় কিন্তু তারা এক দফা আন্দোলনের দিকে যাবেন। এছাড়া তাদের এই বিক্ষোভ মিছিলে কিন্তু যুক্ত হতে দেখেছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও কিন্তু আমরা আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এখানে এসে সংহতি প্রকাশ করেছেন। তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন। দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং তারা বলছেন তাদের দাবি যদি আজকের মধ্যে মেনে নেওয়া না হয় তারা কিন্তু এক দফা দাবিতে তারা চলে যাবেন এবং অসহযোগ আন্দোলন কর্মসূচি আগামীকাল থেকে তারা চালাবেন বলে এমনটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিশ্চিত করেছেন। এবং আমরা দেখেছি দুপুর থেকে ঢাকা আরিচা মহাসড়ক তারা অবরোধ করে রেখেছেন। সে কারণে কিন্তু মোটামুটি দীর্ঘ যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা খাদ্যবাহী গাড়ি তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবেই রাজপথ অবরোধ করে রাখবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে এই ছিল বিস্তারিত। এদিকে রাজধানীর বাইরেও বিভাগীয় শহরগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ। সড়ক ও মহাসড়কে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। নানা স্লোগানে 9 দফা দাবি আদায়ের প্রতিধ্বনি। শনিবার সকালে কুমিল্লা জেলা স্কুলের সামনে অবস্থান নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রতিহত করতে মুখোমুখি অবস্থান নেয় প্রতিপক্ষ। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বন্ধ হয়ে যায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিক্ষোভে উঠে আসে কর্মসূচির নানা দাবি দাওয়া। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সিলেট শহীদ মিনারে মানববন্ধন করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পাশাপাশি প্রতিবাদ সমাবেশে অংশ নেন অভিভাবক সমাজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকরা। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 9 দফা দাবি নিয়ে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যোগ দেন অভিভাবকরাও। পরে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। প্রতিবাদে ভাঙচুর করা হয় পুলিশ বক্স। এছাড়া বরিশাল, নরসিংদী, সাভার, গাজীপুর ও ফরিদপুর সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সাবিত সারোয়ার, এখন। দেখছেন এখন দুপুর। সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা হলেও পরিস্থিতি বিবেচনায় বাকি পরীক্ষাগুলো 4 ধাপে 1 মাস পিছিয়েছে। চারপাশের পরিস্থিতি বিরূপ প্রভাব ফেলেছে শিক্ষার্থীদের পড়াশোনা এবং মানসিকতায়। সঙ্গে পিছিয়ে থাকা একাডেমিক ক্যালেন্ডার আরও পিছিয়ে পড়ার শঙ্কা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। এই অবস্থায় শিক্ষার্থীদের প্রতি পরিবারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফরহাদ বিন নূর জানাচ্ছেন আরও বিস্তারিত। মাইশা মালিহা তার জানলার গ্রিল ধরে যে আকাশ কিংবা বাইরের পৃথিবীর ছবি দেখছে, তার রং এখন কেমন? শখের পাখির সাথে সে এখন কোন গান গায়? পড়ার টেবিল ছেড়েই যেন সে পার করছে অলস উদাস সময়। কখনো জানালায়, কখনো পাখির কিচিরমিচির শব্দের সাথে, কখনো টিভি পর্দা কিংবা স্মার্টফোনে চোখ রেখে সময় ক্ষেপণ। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার 7টি পত্র শেষ হলেও বাকি পরীক্ষা 4 ধাপে প্রায় 1 মাস পিছিয়েছে।
এই ছন্দপতনই এখন কেমন আছে মালিহা? নিজের মনটাকে এক জায়গায় না স্থির রাখতে পারতেছি না। মানে চারিদিকে যত কিছু দেখতেছি, টিভি খুলতেছি বা ফেসবুকে স্ক্রল করতেছি, যে নিউজগুলো আসতেছে আমাদের সামনে, এগুলো আমাদের আসলে অনেকই খারাপ লাগতেছে। অ্যাজ এ স্টুডেন্ট আমি বুঝতে পারি যে কোনো স্টুডেন্টই আসলে এখন পড়াশোনা করতে পারতেছে না। তখন একটা ট্র্যাকে থেকে কাজটা করি, মাঝখানে কোনো বাধা আসলে তখন ওই কাজটা আগের মতো হয় না। তো সেক্ষেত্রে অনেকে বলতেছে যে এখন অনেক সময় পাইছো, যেগুলো গ্যাপ ছিল পূরণ করো, কিন্তু এটা আসলে হয় না। শুধু মাইশা মালিহা নয়, অন্য এইচএসসি পরীক্ষার্থীদেরও একই অবস্থা। জীবনের এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা চলাকালে চারপাশের পরিস্থিতি প্রভাব ফেলেছে পড়াশোনায়। অনেকের দুশ্চিন্তা এইচএসসি পরবর্তী উচ্চশিক্ষায় ভর্তি নিয়েও। একে তো আমরা অনেক পিছানো, তার উপর থেকে আমাদের এইচএসসি এক্সাম যে টাইমে শুরু হওয়ার কথা সেখানে শুরু হচ্ছে না, আগায় যাচ্ছে, আমরা টাইম কম পাচ্ছি, তার উপর সামনে একটা অ্যাডমিশন। হুট করে একটা এক্সাম বন্ধ হওয়া মানে একটা স্টুডেন্টের জন্য প্রচুর ধাক্কার বিষয়। মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতেছি এবং যে আমাদের পড়ার যে ধারাবাহিকতা এটা নষ্ট হয়ে যাইতেছে। এমনিতে স্কুল কলেজ বন্ধ থাকলে পড়াশোনার উপর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, মনোযোগী থাকে না। অস্থিরতা কাজ করছে, কারণ আমাদের এইচএসসির পরে আবার ভর্তি পরীক্ষা আছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সমাবেশ, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন সহ নানান কর্মসূচি। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি। এ অবস্থায় বন্ধ ঘোষণা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাও 4 ধাপে স্থগিত হয়ে পিছিয়েছে প্রায় 1 মাস। এতে পরীক্ষার্থীদের কতটা ক্ষতি হচ্ছে, আর পিছিয়ে থাকা একাডেমিক ক্যালেন্ডারেও প্রভাব পড়বে আরও কতটা? এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 14,61,000 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চলমান পরিস্থিতি এবং পরীক্ষা পেছানোই মানসিক চাপে পড়ছেন তারা। বিভিন্ন উপায়ে পরিবারকে তাদের পাশে থাকার পরামর্শ। আমরা অভিভাবকদের দিকে পরামর্শ দিব সন্তানকে এই মুহূর্তে গুণগত সময় দেওয়ার জন্য, তাদের সাথে পারিবারিকভাবে তারা আলাপ আলোচনা করেন, কথাবার্তা বলেন, এবং পড়ালেখার নিয়ম এবং ধারাবাহিকভাবে রুটিন করে পড়ালেখার যে চলমান প্রক্রিয়া ছিল সেটি যেন ব্যাহত হতে না দেন। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের মনের কষ্ট, দুঃখ, চাপা বা যে মনের ভেতরে যে ক্ষোভ থাকে, চাপ থাকে, সেটি যেন পরিবারের সদস্য বা শিক্ষকদের সাথে খানিকটা ভাগ করে নেন, শেয়ার করে নেন। সেই সাথে তারা যেন নিজেদের ভেতরে একটি যোগাযোগ রক্ষা করে চলেন সবসময়, কারণ পরীক্ষা যখন পিছিয়ে যায় তখন স্বভাবতই তারা পড়া থেকে খানিকটা দূরে চলে যায়। মহামারী করোনায় একাডেমিক ক্যালেন্ডারে যে ওলটপালট হয়েছে তা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 30 জুনে, আর বন্যার কারণে সিলেট অঞ্চলের পরীক্ষার্থীদের শুরু হয় 10 দিন পরে 9 জুলাই। চলমান পরিস্থিতিতে স্থগিত থাকা পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে শুরু হবে নতুন সময়সূচিতে। এই 1 মাস একাডেমিক ক্যালেন্ডারে প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। তারপরও শিক্ষার্থীদের বিচলিত না হবার আহ্বান ঢাকা কলেজ অধ্যক্ষের। মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিকের এই ফলাফলটা একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং তারা গভীর মনোনিবেশ করে আর বিচলিত না হয়ে তাদের পড়াশোনা করে, অধ্যয়ন করে অধ্যবসায়টাকে বাড়িয়ে দিবে এবং মানসিকভাবে তারা স্থির থেকে অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারাও বাচ্চাদেরকে সাপোর্ট দিবেন। আমরা শিক্ষক যারা আছি আমরাও সাপোর্ট দিব। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, বর্তমান অবস্থায় পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি না থাকায় পেছাতে বাধ্য হয়েছে সরকার। মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এই 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার কর্মসূচি ঘোষণা করেছি, যাতে শিক্ষার্থীরা তাদের যে মানসিক যে সমস্যাটা হয়েছে সেটাকে রিকভারি করে তারা পুনরায় আবার নতুন করে প্রস্তুতি নিয়ে আমাদের নতুন শিডিউল অনুযায়ী তারা পরীক্ষা দিতে পারে। সেই জন্যই আমাদের এই গ্যাপটা আমরা দিয়েছি তাদের প্রস্তুতির জন্য। শিক্ষার্থীদের পরীক্ষার হলে ফেরাতে যে পরিবেশ প্রয়োজন তা তৈরির জন্য বলছেন বিশেষজ্ঞরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এখন দুপুরে একটা বিরতি নিব, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হওয়া বৃষ্টিপাত আজ ও কাল কিছুটা বিরতি দিয়ে সোমবার থেকে আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর রাজধানীতে হয়েছে ৬০ মিলিমিটার বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে বৃষ্টিতে রাজধানীর কোনো সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে যারা প্রয়োজনে বাসার বাইরে বের হয়েছেন ভোগান্তিতে পড়েছেন তারা। পাইপ থেকে জাম, তা পানি যেতে পারে না দেখে এই সমস্যাটা বেশি। হালকা বৃষ্টি না, বেশি বৃষ্টি হলে পুরো তোলা জায়গা, পানি টানি ভেঙে যাওয়ার লাগে, বাচ্চা কাচ্চা কলেজে যায়, ওগো কষ্ট হয়। অল্প বৃষ্টি হলেই মনে করেন পানি ভরে যায়। আজকে সকাল পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ ৬০ মিলিমিটার এবং ফেনীতে ২৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ৫ তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে এবং এটা আগামী ৭২ ঘন্টা তো বটেই, আগামী আরও এক সপ্তাহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশেই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। মাত্র ১ মাসের মাথায় আবারও বন্যার কবলে পড়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা। বন্যার নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৫টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। দুটি উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২০,০০০ পরিবার। বন্যার জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন দুর্গত এলাকার মানুষ। ফেনী থেকে সোলাইমান ডালিমের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। বাঁধ ভেঙে পানির স্রোত, ডুবছে লোকালয়। সড়ক ও জনপদ জুড়ে ভয়াবহ বন্যার পদধ্বনি, দুর্ভোগ চরমে। গেল ৪ দশকের রেকর্ড ভেঙে চোখ রাঙাচ্ছে ফেনীর বন্যা। টানা দুদিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি বানের তোড়ে ভেঙেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকুর, জলাশয়ের মাছ এবং ফসলি জমি। এভাবে প্রতি বছর আমাদের দুর্ভোগ হইতে আমার দোকান পাড় লুকাই লেতেছে। আমাদের ঘরে খাবার নাই, আমাদের বাল বাচ্চাদের কষ্ট করতেছি। রাত্রে দেখি বাঁধ ভাঙি আমরা সবে বাসে গেছে ভাই। স্থানীয়রা বলছেন গেল ৫০ বছরেও এমন বন্যা দেখেননি তারা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই এমন বন্যার শিকার হচ্ছেন তারা। ঘরে দুয়ারা হানি খাইতাম হারিয়ে না। বাড়ি ঘরে কিন্তু আমরা কিন্তু নিজেরা কিন্তু থাকার মতো না। গরু ছাগল এগুলো বাইরে করতে পারছি না। এরই মধ্যে দুর্গতদের শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ২২০ সেন্টিমিটার পানি করেছে। এই পানি আসলে অস্বাভাবিক পানি, যে আসলে লোকালতে জিজ্ঞেস করছিলাম গত ৫০ বছর এরকম পানি তারা দেখে নাই আর কি। বুক পরিমাণ পানি রাস্তার উপরে। এটা ৮৮ সালেও এরকম পুরা দেশে বন্ধ হয়েছে, কিন্তু এরকম পানি কেউ দেখে নাই। গেল জুলাই মাসের বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও বন্যার কবলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার হাজার হাজার মানুষ। স্থানীয় প্রশাসনের তথ্য মতে গেল দুদিনে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অন্তত ২০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এখন ফেনী। দেখছেন এখন দুপুর। এদিকে বান্দরবানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। সাঙ্গু নদীর পাড় থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী রিজভী রাহাত। রিজভী, জানাবেন যে নদ নদীর পানি কতটা বাড়লো, কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে, সেখানে মানুষের কি অবস্থা, এছাড়া পানি অপসারণের পথগুলোর কি খবর? সাফিন, টানা কয়েকদিনের বন্যাতে কিন্তু জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ২১৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বা খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ ছুটে এসেছেন। যেসব এলাকায়, বিশেষ করে বান্দরবান শহরের আর্মিপাড়া, হাফেজগোনা বা সাইঙ্গা, এসব এলাকার যেসব নিম্নাঞ্চলগুলো আছে, এসব এলাকার মানুষগুলো আসলে কিন্তু আশ্রয় কেন্দ্রে গ্রহণ করেছে। তাছাড়া রুমা উপজেলাতেও কিন্তু যেসব নিম্নাঞ্চল আছে, নিচে পানি উঠে কিন্তু একটি এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো লামা আলীকদম নাইক্ষরিত নিম্ন অঞ্চলগুলো টানা বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। তবে গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু নিম্নাঞ্চলের পানিগুলো আসলে পাহাড়ের ঢলগুলো নেমে গেছে বা সাঙ্গু নদীর পানি কিছুটা কমেছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে এখন মানুষের আশ্রয় গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার সহ, শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাছাড়া যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে সরিয়ে ফেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে। তাছাড়া জেলা প্রশাসক শাহ মুজাহিদ্দিন যেমনটা আমাদেরকে জানিয়েছেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তারা যদি
যদি তাদের আশ্রয় কেন্দ্রে ছুটে আসতে বা তাদের নিকটতম আত্মীয় স্বজনের বা কিন্তু আশ্রয় নেওয়ার জন্য। তো এখন পর্যন্ত কিন্তু গেল বুধবার কিন্তু একজন বাচ্চা পাহাড়ি দলে কিন্তু নাইক্ষ্যংছড়ি উপজেলায় কিন্তু নিখোঁজ হয়েছে, তাছাড়া কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। সহকর্মী রিজভী রাহা যুক্ত হয়েছিলেন বান্দরবান থেকে, জানাচ্ছিলেন টানা বর্ষণে পাহাড়ে বন্যার সংখ্যা নিয়ে বিস্তারিত। এখন দুপুরে নিচ্ছে আরো একটি বিরতি, কিছুক্ষণ পরে ফিরে আসবো, আবার সঙ্গে থাকুন। বিরতির পর ফিরলাম। দেখছেন এখন দুপুর। আন্তর্জাতিক ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা জোরালো হওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে রণতরী, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইরানের সহযোগীদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় এ ব্যবস্থা বলে জানিয়েছে পেন্টাগন। নুজহাত কামাল জানাবেন বিস্তারিত। হামাস নেতা ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। হানিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণার পাশাপাশি ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। গেল বুধবার ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয় গাজার শাসক দল হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। গাজায় অস্ত্রবিরতির আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন 62 বছর বয়সী হানিয়া। তার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান ও ইরান সমর্থিত হামাস, যদিও এ অভিযোগের কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি ইসরায়েল। অন্যদিকে হানিয়ার মৃত্যুর কয়েক ঘন্টা আগেই লেবাননে ইরান সমর্থিত আরেক সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার দাবি করে ইসরায়েল। চতুর্দিকে যুদ্ধের দামামা বাজতে থাকার এমন জটিল পরিস্থিতির মধ্যেই শুক্রবার মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক অবস্থান জোরালো করার ঘোষণা দেয় ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। The secretary reiterated ironclad support for Israel's security and informed the minister of additional measures to include ongoing and future defensive force posture changes that the department will take to support the defense of Israel. নতুন করে ব্যালিস্টিক মিসাইল বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন রণতরী ও যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠানোর ঘোষণাও দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন সামরিক উপস্থিতিও আরও জোরদার করা হচ্ছে। Further escalation is not inevitable, and that all countries in the region would benefit from a de-escalation in tensions, including through completing a Gaza ceasefire and hostage release deal. He also stressed that the unprecedented scale of U.S. support for Israel since October 7th should leave Iran, Lebanese Hezbollah, and other Iranian-backed terrorist groups with no doubt about U.S. resolve. অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ৩০২তম দিনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৫০০ জনে, আহত ৯১,০০০। গাজায় অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনায় শিগগিরই মিশরের রাজধানী কায়রোতে যাবে ইসরায়েলের একটি প্রতিনিধি দল, জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নুজহাত কামাল, এখন বিশ্ব। পরিবারের নিখোঁজ সদস্যদের জন্য উৎকণ্ঠা আর নিহতের শোকে আচ্ছন্ন ভারতের কেরালা রাজ্য। রাজ্যের ওয়ানাড জেলায় জোড়া ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ জনে। এখনও নিখোঁজ ২৫০-র বেশি মানুষ। ভারী বৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমন মর্মান্তিক দুর্যোগের কবলে রাজ্যটি। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার। ভূমিধসের ৫ দিন অতিবাহিত হলেও কেরালায় থেমে নেই মৃত্যু। প্রায় ১৩০০ কর্মীর অক্লান্ত পরিশ্রমে গেল শুক্রবার উদ্ধার করা হয়েছে ৩ শতাধিক বাসিন্দাকে। সেনাবাহিনী, পুলিশ ও জরুরি সেবায় নিয়োজিতদের সঙ্গে উদ্ধার অভিযানে নেমেছেন স্থানীয়রাও। গঠন করা হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। কেরালার উত্তরাঞ্চলে আগামী রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া ওয়ানাড সহ আরও ৪টি জেলায় জারি আছে হলুদ সতর্কতা। আলাদা জোনে ভাগ করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অভিযান চালানো হলেও টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সেনাবাহিনীর কার্যক্রম। अलग अलग जोन बांट रखे हैं, उसी जोन के हिसाब से प्लानिंग के साथ जो है पार्टी ऑलरेडी निकल चुकी है और हमारे साथ जो है जो दूसरे टीम है, हमारे साइंटिस्ट भी गए हैं साथ में ड्रोन के साथ, प्लस जो है स्नीफर डॉग्स वो भी गए हुए हैं। तो मोस्ट प्रोबेबली जो है लेट्स सी क्या होता है। শুধু কেরালা নয়,
ভারী বৃষ্টি ও বন্যার কবলে রাজধানী দিল্লি সহ হিমাচল, উত্তরাখণ্ড, কর্ণাটক, জম্মু কাশ্মীর, সিকিমেও শুরু হয়েছে নদী ভাঙন ও ভূমিধস। প্রাণহানি ঠেকাতে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। এদিকে প্রতি বছরই এই বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে নানা দুর্যোগের কবলে পড়ে সৌন্দর্যের লীলাভূমি খ্যাত এই কেরালা রাজ্যটি। রাজ্য সরকার নানা পরিকল্পনার ঘোষণা দিলেও দুর্যোগের সময় তার প্রভাব চোখে পড়ে না। তবে কেরালার এই দুর্যোগময় পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। In many parts of the globe, especially places like India and in South Asia, you find there is a lot of cases where excess rainfall has been reported because of the climate change, because of the warming, global warming. Because there is a lot of heat that is generated now because of the fossil fuel. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে না পারলে আগামীতে দুর্যোগের ভয়াবহতা আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এজন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কারা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করল, আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালাল। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা এসব সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তদন্ত কমিশন, বিচার বিভাগী তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিশন কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী, জাতিসংঘ সহ বিশ্বের যারা এই তদন্ত কার্যে অংশ নিতে চান তাদের জন্য দরজা খোলা, একথা তিনি স্পষ্টভাবে বলে দিয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে এখানে জাতিসংঘ যদি যুক্ত হয় আমাদের কোনো আপত্তি নেই, সে কথা আমরা স্পষ্ট করে জানিয়েছি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব, অপপ্রচার চালাচ্ছে। দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লোটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে এবং দেশকে খাদের কিনারা নিয়ে যেতে চায়। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি। আমাদের প্রিয় মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতা আদর্শের প্রতি
আমাদের কমিটমেন্ট শতভাগ। আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। তারা আগামী বাংলাদেশে নেতৃত্ব দেবে। দেশটি আমাদের সকলের, কোনো পক্ষকে বাদ দিয়ে নয়, বরং সকলের সম্মিলিত প্রয়াস এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির অভিভাবক, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। আজকেও পেশাজীবীদের সঙ্গে মত বিনিময়ে সময় তিনি কথা বলেছেন। আমি তাদের কথা শুনতে চাই, কোনো সংঘাত চাই না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত হতে পারে, পক্ষ বিপক্ষ হতে পারে, এ ধরনের কর্মসূচি তথা কনফ্রন্টেশনাল প্রোগ্রাম আমরা সংঘাত এড়াতেই এড়িয়ে চলেছি। বিভেদ নয়, আমরা ঐক্যে বিশ্বাসী। যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রে, প্রগতিতে বিশ্বাস করেন, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা চাই। আমাদের ভুলে গেলে চলবে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে প্রতিহত করতে আমরা মুক্তিযুদ্ধ, গণতন্ত্রে বিশ্বাস সকলের সম্মিলিত সহযোগিতা আহ্বান জানাচ্ছি। এখানে আমি আগেই বলেছি যে আমরা একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা এখন নতুনভাবে আগামী 5 আগস্ট সেদিন বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান বাংলাদেশে তারুণ্যের প্রতি শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও মৃত্যুর বেদনা
জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি। ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত। আর 5 তারিখে আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল। সমসাময়িক বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখতে youtube.com/c/ekhon tv।